ঘড়ি কাঁটায় 11টা বাজলো। প্রত্যেকেই এই ঠান্ডায় শুয়ে পড়েছি বিছানায়, যে যার ব্ল্যাঙ্কেট, কম্বল, লেপ সমস্ত কিছু মুড়ি দিয়ে শুয়ে আছি। দেখুন, সকাল হলো, সকাল গড়িয়ে রাত্রিও হয়ে গেল, মানে একটা দিন চলে গেল, আবার আরেকটা দিনের অপেক্ষায় রইলাম আমরা। এই করে করে দিন মাসে বদল হলো, মাস বছরে বদল হলো, আর কতগুলো বছর যে বয়ে গেল জীবন দিয়ে তার কোনো ইয়ত্তা নেই। আর এই বছরে এসে সেই দিনের কথা মনে পড়ছে। জানেন, সেই দিনগুলোতে যখন খুবই ছোট ছিলাম তখন চিঠি লিখতাম। যারা দূরে থাকতেন, দাদু, দিদা, মাসি, মামা, পিসি, এদের সকলকে আমরা চিঠি লিখতাম। আর কোথাও যেতে হলে ট্রেনে করে যেতাম। আজকের গল্প পলতা। পলতা আজকে যেরকম চেহারা আছে, নৈহাটি, তারপরে যে পলতা, সেই পলতার কথা আপনাদেরকে আমি বলবো। তবে আজকের পলতার সাথে সেই দিনের পলতাকে একটুও মেলাতে পারবেন না। আমি আরও 30-35 বছর আগেকার পলতার কথা বলছি, যেটা এখনো আমার চোখে স্বপ্নের মতন মনে হয়। আমার কাছে সেই পলতাটা ছিল স্বর্গ, স্বর্গরাজ্য। সুখ, শান্তি, আনন্দ, খুশি, সেগুলোই ছিল আমার জীবনে সেই সময়। এখন আমাদের পড়াশুনোটা হয়েছে মার্চ থেকে এপ্রিল, কিন্তু যখন আমরা ছোট ছিলাম সেই সময় আমাদের সেশন যেটা ছিল জানুয়ারি টু ডিসেম্বর। ডিসেম্বরে আমাদের পরীক্ষা হয়ে যেত, আর জানুয়ারিতে নতুন ক্লাসে। এই যে ডিসেম্বর মাসে যখন আমাদের পরীক্ষা হয়ে যেত, তখন তো 1 মাস ছুটি থাকতো। সেই সময়টা থাকতো কনকনে ঠান্ডা, ঠিক আজকের মতন। মায়ের সাথে আমার ছোট মামা আমাদেরকে পলতা নিয়ে যেত। যেদিন পলতা যেতাম সেদিন যেন আমার ভাই আমার মধ্যে যে কি একটা আনন্দ দেখা দিত না, মানে মনে হতো যে খুশির পাহাড় আমাদের কাছে চলে এসেছে। সেই পলতায় থাকতো আমার দাদু, আমার দিদা আর আমার ছোট মাসি। আমরা যখন ভোরবেলায় ট্রেনে উঠতাম আসানসোল থেকে, আমাদের খুশির কোনো সীমানা ছিল না। আর পলতায় যখন পৌঁছাতাম তখন ছিল সন্ধেবেলা। আর এই ডিসেম্বর মাসের সন্ধেবেলা মানে হচ্ছে ঘুটঘুটে অন্ধকার, আর পলতায় লাইট ছিল না। প্রত্যেকের বাড়িতে লম্ফ জ্বলত। উফ, কি যে সেই সুন্দর মুহূর্তগুলো, সেগুলো আপনাদের কি বলবো। আমরা যখন থেকে ট্রেনে উঠে বসতাম, ট্রেনের ঠিক জানলার সাইডে বসতাম আমি আর আমার ভাই। ছোট্ট ছিলাম, ট্রেন যখন হু হু করে ছুটে চলেছে, একের পর এক সুন্দর সবুজে ঘেরা মাঠ, বড় বড় গাছ, কত গরু, ছাগল, সব যেন নিজের খুশির মতো মাঠের মধ্যে চড়ছে। বক, সাদা বক, কালো বক, কত রকমের পাখি, সমস্ত কিছু দেখতে 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 আমরা পৌঁছে যেতাম পলতা স্টেশনে। আমাদের স্বপ্নের জায়গা পলতা। পলতাতে নেমে সেই সময়ের কথা বলছি, পলতা স্টেশন থেকে বেরিয়েই আমরা রিক্সা নিতাম। রিক্সা করে আমরা যেতাম, আর আমাদের বুকের ভেতরে যে হার্টবিট, সেটা যেন আরো দাপ 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 করে বেরিয়ে চলতো, যে কখন পৌঁছবো কুড়ে ঘরটাতে। কিন্তু কুড়ে ঘর হলেও সেটা আমাদের কাছে রাজপ্রাসাদের থেকেও অনেক অনেক সুন্দর। আপনাদেরকে বলে বোঝাতে পারবো না সেই অনুভূতি। আমরা পলতা স্টেশন থেকে নেমে আস্তে আস্তে পলতা বাজার, তারপরে ওখানে না অনেক মানুষের নাম ছিল, তাদের দোকান ছিল, সেগুলো আজও আমার মনে আছে। পলতার ওখানে একটা গুল ফ্যাক্টরি ছিল, ফাঁকা,
যখন এই গুল ফ্যাক্টরি থেকে আসছি তার পাশেই ছিল নোনোর দোকান। নোনো এখনো মনে পড়ে সেই নোনোর দোকান। ছোট্ট ছোট্ট লালু ভুলু পাওয়া যেত। সেই লালু ভুলু হয়তো আপনারা বুঝতেও পারবেন না যে লালু ভুলুটা কি জিনিস। বলা হতো ওটা লালু ভুলু। ছোট্ট ছোট্ট একটা মিষ্টি নোনতা মেশানো একটা কটকটি টাইপের, চারকোনা টাইপের থাকতো, ছোট্ট ছোট্ট বড়ির মতন। সেগুলো খেতে আমরা ভীষণ ভালোবাসতাম, আমি আর আমার ভাই। কচু ভাজা এরকম জিনিসগুলো পাওয়া যেত ওই নোনোর দোকানে। আর আমার কাছে সেই লালু ভুলু মনে হতো রাজভোগের থেকেও সুস্বাদু। তারপর আমরা যখন আস্তে আস্তে ভেতরের দিকে আসছি, সেখানে ছিল একটা সরকারি পুকুর। কি বিশাল পুকুরটা, তার চারিপাশে গাছ, দোলনা, এত সুন্দর, কি বলবো। শুনেছি সেই পুকুরে অনেক ভূতও থাকতো, তাই দুপুর বেলায় আর রাত্রিবেলায় সেখানে যাওয়া মানা ছিল আমাদের। আমরা রিক্সা করে আস্তে 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 আস্তে, চারিদিকে না মাটির দেওয়াল, মোটা মোটা মাটির দেওয়াল, আর মাথায় ছিল টালির ছাদ, আর কোথাও কোথাও খড়ের ছাদ। ছিল না বড় বড় আসবাবপত্র, ছিল না আলমারি, ছিল না বড় বড় খাট, তক্তা ছিল তক্তা। আর প্রতিটা বাড়ি সেরকম, আর উঠোনগুলো ছিল সুন্দর গোবর দিয়ে নিকোনো, খুব সুন্দর পরিষ্কার একদম। প্রত্যেকের বাড়িতে কোনো না কোনো গৃহপালিত পশু থাকতো। কারোর ঘরে থাকতো চালের গুদাম, মানে চাল কেটে, ধান কেটে সেই ধানগুলোকে জড়ো করে রাখা হতো। তার যে একটা গন্ধ, তার যে একটা রূপ, তার যে একটা রস, মানে মনটাকে সে কোথায় নিয়ে যেত। আমরা যখন দাদুর বাড়ির কাছে চলে আসতাম, তখনই আমি আর আমার ভাই চিৎকার করতে থাকতাম, দাদু, দিদা, আমরা এসে গেছি। আর আমার দিদা বলতো, আসি গেছে রে, আসি গেছে, আমার দুজন আসি গেছে। আর আমার ভাই ছোট্ট, সেও না ভ্যাঙাতো, বলতো আসি গেছে রে, আসি গেছে। আমরা ঢুকতাম, তাদের যে ভালোবাসা, সেটাই অনুভূতি এখনো পর্যন্ত চোখ বন্ধ করলে সেগুলো অনুভব করি। আমার দাদু, আমার দিদা আর আমার মাসি থাকতো। তো সেখানে একটা ঘর ছিল, যেখানে আমরা বলতাম বেডরুম। একটা রুম থাকতো, একটা ঘর ছিল, তাতে ছিল না কোনো দরজা। হ্যাঁ, সেই একটা বাঁশের দরজার মতন ছিল, সেটা এখন যেরকম ঘর দরজা বুঝি সেরকম না, কিন্তু একটা পাটকাঠির দরজাগুলো হয় বেড়া দিয়ে, সেরকম একটা দরজা। আর ভেতরে ছিল দুপাশে দুটো খাট, মশারি খাটানো থাকতো, মশারি টাঙানো থাকতো। আমরা ওখান থেকেই দেখতে পেতাম। পাশেই ছিল ঠাকুর ঘর, সুন্দর ঠাকুর বসানো, আর প্রদীপ জ্বলতো সন্ধেবেলায় যখন ঢুকতাম। আর তারপরে ছিল উঠোন, উঠোন অনেক বড়। সেই উঠোনে আমাদের মাটির উনুন ছিল, তার মধ্যে করেই কিন্তু রান্না হতো। আর রান্নাঘরটা ছিল অনেকটা দূরে। রান্নাঘরে যে চারিদিক, সেই চারিদিকে না ওই পাট কাঠির বেড়া দিয়ে ঘেরা। আর রান্নাঘরে না, যাতে বেড়ালে কিছু খেয়ে না যায়, তার জন্য খাবারগুলোকে রান্নাঘরের ছাদের ওখান থেকে দড়ি বেঁধে ঝুলিয়ে রাখা হতো। সমস্ত খাবার সেই দড়ির মধ্যে রাখা হতো। বাড়িতে যখন ঢুকছি, ঢোকার জায়গাটাতেই ছিল জয়ন্তী গাছ। এখনো আমার মনে আছে, সে কবেকার কথা। জয়ন্তী গাছ, আর কিছুটা এগিয়ে ছিল কুলের গাছ। কুল গাছটা ছিল এমন যে একটা গাছের মধ্যেই নারকেলি কুল এবং টোপা কুল হতো। সেটা এতটা বড় ছিল যে আমাদের রান্নাঘরের ওপরের চালের ওপর পর্যন্ত যেত। এছাড়া আমাদের যে উঠোন, তার পাশে যে বাগান, তাতে কি গাছ ছিল না, সব রকমের গাছ ছিল। লঙ্কা গাছ থেকে শুরু করে, পুঁই গাছ থেকে শুরু করে সমস্ত কিছু। যখন রাত্রিবেলা হতো,
আমরা শুয়ে পড়তাম সেই খাটে, আর আমার দাদু বারান্দায় থাকতো। ভোরবেলা যখন হতো, সূর্য মামা ওঠার আগেই ওখানের মানুষজন সব উঠে যেত। কি না, উঠোনে গোবর ছড়া দেওয়া হবে। সূর্য ওঠার আগেই সুন্দর করে গোবর ছড়া দিয়ে উঠোন ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখা হতো। তারপর সূর্য উঠত, আর সেই ডিসেম্বর মাস, কনকনে শীত, সেই শীতের মধ্যে আমার মাসিও গোবর ছড়া দিত, আমার দিদা দিত, আর আমি দেখতাম বসে বসে। পায়রা, হাঁস ছিল আমাদের 7খানা হাঁস ছিল একটা ঘরের মধ্যে, আর পায়রা ছিল অনেক। দিদা ওই মাটির উনুনের মধ্যে না ভাত রান্না করতো, সিদ্ধ ভাত। তখন কিন্তু পিৎজা, বার্গার সেসব কিন্তু ব্রেকফাস্ট ছিল না। আমার দিদা ফেনা ভাত রান্না করতো। সকালবেলা উঠে সেই যে গন্ধ, কি বলবো, যেটা আমরা বাড়িতে খেতাম না, ওখানে গিয়ে যেন অমৃতর মতন খেতাম। ঘরের যে সমস্ত কিছু সবজিগুলো থাকতো সেগুলো দিয়ে আমাদের ফেনা ভাত তৈরি হতো। গাছের লঙ্কা যখনই ভাতের মধ্যে মাখলাম, একটা আলাদা গন্ধ, আর টপ টপ করে ওই ডালির চালের ওপর কুল পড়তো, টপ 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 করে একটা অদ্ভুত আওয়াজ। চারিদিকে হাঁসগুলো প্যাক প্যাক করতো। নিজেদের পুকুর ছিল, এছাড়াও ভদ্রের পুকুর বলে একটা পুকুর ছিল, সেখানে হাঁসগুলো চড়তে যেত। কি অদ্ভুত, হাঁসগুলোকে আমাদের পাহারা দিতে হতো না, তারা নিজেদের মতন সকালবেলা হতো আর সেই পুকুরের জলের মধ্যে ভেসে বেড়াতো। আর আমি আর আমার ভাই কি করতাম, পায়রাগুলোকে না এরকম ভাবে মানে ডানা দুটোকে ধরতাম, ধরে অনেক দূরে নিয়ে চলে যেতাম। সে ভদ্রের পুকুর হোক বা আরো দূরে বাঁশ গাছ ঝাড় ছিল, সেখানে সেখানে দৌড়ে চলে গিয়ে সেখানে পায়রাগুলোকে ছেড়ে দিতাম। আমরা ভাবতাম পায়রাটা হয়তো আর পথ চিনে আসতে পারবে না, কিন্তু না, ওটাই আমাদের মজা লাগতো যে পায়রাগুলো উড়ে 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 আবার আমাদের বাড়িতে এসেই বসতো। ওটা আমাদের একটা খেলা ছিল। আমি আর আমার ভাই যখনই পায়রা এসে বসতো, তাকে দিয়ে গিয়ে আবার ছেড়ে দিতাম। ভাবতেও পারতাম না যে তাদের হয়তো কষ্ট হচ্ছে বা কিছু। ওই ছোট্ট শিশু মন, আমরা ভাবতাম যে ও রাস্তা চিনে আসছে কি করে। আমি আর আমার ভাই বলতাম দাদুকে, দাদু যত দূরেই ছেড়ে দেব সেখান থেকেই এখানে চলে আসবে। দাদু বলতো, হ্যাঁ, তুমি যেখানেই ছেড়ে দেবে এখানেই চলে আসবে। কি অদ্ভুত লাগতো যে তারা তো রাস্তা চেনে না, কিন্তু তবুও চলে আসতো। আর সেই হাঁসগুলো সকালবেলা থেকে শুধু জলের মধ্যে ভেসে বেড়াতো, প্যাক 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 করে সারাক্ষণ জলে ভেসে বেড়াচ্ছে। আর সন্ধেবেলা হলেই অদ্ভুত সুরে আমার মাসি গিয়ে হাঁসগুলোকে ডাকতো। অদ্ভুত সুর, অন্যের হাঁস আসতো না, কিন্তু আমাদের হাঁসই আসতো। মাসি গিয়ে বলতো, চই চই আয় 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 চই চই, আর চলে আসতো সব হাঁসগুলো। সব হাঁস চলে আসতো, যে যার বাড়িতে চলে যেত। কি অদ্ভুত, কি সুন্দর। এই অনেক অনেক গল্প আপনাদের সাথে আমি শেয়ার করব, কিন্তু একটা গল্পে সমস্ত কিছু বলা সম্ভব নয়। এই পলতা আমি যখন ক্লাস 4-5-এ পড়ি, তখন আমার দাদু মারা যায়, আর তখন থেকেই আমাদের সেই সুন্দর স্বপ্নটা হারিয়ে যায়। এখনো পর্যন্ত যখন আমি চোখ বন্ধ করি, আমি পৌঁছে যাই সেই জায়গায়। যখনই চোখ খুলি তখন দেখি এই পলতা সেই পলতা তো নয়, আর আমি আর সেই পলতাতে যেতেও চাই না। কারণ একবার গিয়েছিলাম, তাও 10-12 বছর আগে আমি গিয়েছিলাম পলতায়, কিন্তু দেখে আমি প্রচণ্ড কষ্ট পেয়েছি, আর এত কেঁদেছি যে আমার বুকে ব্যথা হয়ে গিয়েছিল। তারপর থেকে আমি আর ওই পলতায় যেতে চাই না, কারণ আমার কাছে যে পলতার স্বপ্ন ছিল, স্বপ্নপুরী ছিল, সেটাই আমার মনের মধ্যে বসে থাক, সেটাই চাই। আজ অনেক ঠান্ডা পড়েছে, চুপচাপ আরাম করে ঘুমিয়ে পড়াই ভালো। আবার আজকের গল্প আমি এখানেই শেষ করছি। অন্য কোনো গল্প নিয়ে আবারও আসবো এই রাত্রি 11টায়। ততক্ষণ আপনারা ঘুমিয়ে পড়ুন আরাম করে। শুভরাত্রি। পরের গল্পে
অন্য কোনো বিষয় নিয়ে আমি আসবো আপনাদের সামনে। টাটা।